দেখতেছি, আনমিউট করছো না? Okay. আসে তো নাই কেউ এখনো তেমন। সাউন্ড শোনা যাচ্ছে। হুম, কই ভাই, পোলাপান কই? ওই ফাইলটা ডাউনলোড করছো তো, তাই না? ওটা ব্রাইটনেস কমাইতে হবে, সমস্যা নেই। আচ্ছা। 35 বেজে গেছে, শুরু করে দিই, কিছু করার নেই। হুম। আচ্ছা, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলো তো তোমরা, আর দেখা যাচ্ছে কিনা বোর্ডটা। যারা জয়েন আছো একটু বলবা যে সাউন্ডটা ঠিক আছে কিনা আর দেখা যাচ্ছে কিনা ঠিক মতো বোর্ডটা, যদিও আমি দেখতেছি। আচ্ছা, আফিফ বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা তাহলে শুরু করি। স্বাগতম সবাইকে। আজকের হচ্ছে বাংলা তৃতীয় ক্লাসে। অলরেডি তোমরা কিন্তু হচ্ছে আমার সাথে 2টা ক্লাস পেয়ে গেছো, তাই না? তো বাংলা ক্লাসের আজকের ধারাবাহিকতায় বরাবরের মতোই আমি হচ্ছে মিমাপু তোমাদের সাথে আছি। আর তোমাদের স্ক্রিন টিচার হিসেবে জয়েন আছেন সুমাইয়া নীলা আপু। তোমরা হচ্ছে তোমাদের ক্লাসের মধ্যে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো তোমরা কমেন্টে বললে স্ক্রিন টিচার আপু যে নীলা আপু আছেন, উনি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিবেন। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় পরিচ্ছেদ, এই দ্বিতীয় পরিচ্ছেদটার উপর। দ্বিতীয় পরিচ্ছেদটা কি আমাদের? দ্বিতীয় পরিচ্ছেদে আছে হচ্ছে শব্দ ও বাক্যের উচ্চারণ। গত ক্লাসটা আমরা কিসের উপর ছিল? আমাদের গত ক্লাসটা ছিল হচ্ছে ধ্বনির উচ্চারণ কিভাবে করতে হয়, স্বরধ্বনিগুলোর উচ্চারণ কিভাবে আসে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা হচ্ছে গত ক্লাসে দেখছি, তাই না? তো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে শব্দ আর বাক্যে উচ্চারণটা কিভাবে হয়, প্রমিত বাক্য বা প্রমিত শব্দ, এই ব্যাপারগুলো কি। যদিও গত ক্লাসে মোটামুটি এগুলো কিছু টুকটাক আলোচনা করেছিলাম, কিন্তু আজকে হচ্ছে আর একটু বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে? তো শুরুতেই দেখে নিই ক্লাসে হচ্ছে আজকে মূলত কি আছে। খুব সংক্ষিপ্ত রাখার ট্রাই করব আলোচনাটা, তোমরা যাতে হচ্ছে বুঝতে পারো। তোমাদের হচ্ছে এই শব্দ বা ধ্বনির উচ্চারণ বা বাক্যের উচ্চারণ, বাক্যের প্রমিত উচ্চারণ, এই ব্যাপারগুলো হচ্ছে মানে খুবই ভালোই ভাস্ট একটা টপিক, মানে বেশ বড়, বোঝার জন্য বেশ সময় দিতে হয়। কিন্তু যে তোমাদের বইয়ে যেটা করা হয়েছে যে মোটামুটি স্বরধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির এই ব্যাপার স্যাপার দিয়ে তোমাদের এই উচ্চারণের ব্যাপারগুলো মোটামুটি কভার করে দিয়েছে, তাই না? তারা কিন্তু বেশি কিছু তেমন বলে নাই। মোটামুটি এইটুক করে তারা যেটা করছে যে সরাসরি তোমাদের এই প্রমিত ভাষা, আঞ্চলিক ভাষা, এই ব্যাপারগুলোর মধ্যে নিয়ে চলে গেছে। কিন্তু আমরা মেইনলি যখন ক্লাস 9-10-এ অথবা ইন্টারে যখন উচ্চারণের ব্যাপারগুলো পড়ি, তখন হচ্ছে আমরা স্বরধ্বনির পাশাপাশি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণগুলোও কিন্তু পড়তাম।
এর জন্যই কিন্তু তোমাদের হচ্ছে গত ক্লাসে আমি হচ্ছে ধ্বনির উচ্চারণটা যখন পড়াই স্বরধ্বনির পাশাপাশি ব্যঞ্জন ধ্বনিরও কিছু টাচ দিয়েছিলাম, তাই না? তোমরা যদি হচ্ছে ক্লাসটা করে থাকো তোমাদের মনে থাকার কথা। তো আহ আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা রাখতেছি যে বাংলা ভাষার রূপভেদ। প্রথমেই থাকবে বাংলা ভাষার রূপভেদ, যে বাংলা ভাষা আসলে কয় ধরনের হইতে পারে, আমরা যে ব্যবহার করি এর মধ্যে ভাষাটা কয় ধরনের হতে পারে। দ্বিতীয়ত থাকবে হচ্ছে প্রমিত ভাষারীতি। এই যে প্রমিত কথাটা বারবার আসতেছে, এই প্রমিত ভাষারীতি ব্যাপারটা কি, কিভাবে আমরা ব্যবহার করি, কোথায় ব্যবহার করি, এই ব্যাপারটা। এরপর থাকতেছে হচ্ছে আলোচনার মধ্যে আঞ্চলিক ভাষারীতি। প্রমিত আর আঞ্চলিকের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এই ব্যাপারটা আমরা একটু জানবো। আর হচ্ছে শেষ পর্যন্ত আমরা দুইটা জিনিস রেখেছি সাহিত্য নমুনায়। গত ক্লাসে হচ্ছে আমি তোমাদের মোটামুটি বলতে পারো সময় স্বল্পতার জন্য, আবার হচ্ছে আজকের ক্লাসের সাথে উচ্চারণের সাথে ব্যাপারটা রিলেটেড দেখে আমি তোমাদের এই 2 বিঘা জমি, যে আগের অধ্যায়ের 2 বিঘা জমি কবিতাটা, যে এটা হচ্ছে স্কিপ করে গিয়েছিলাম। তো আজকে আমি চেষ্টা করব যে এখান থেকে তোমাদের উচ্চারণের ব্যাপারটা শেষ করে দেওয়ার জন্য। আর সেই সাথে তোমাদের এই অধ্যায়ের লাস্টে যে ফেরা একটা গল্প আছে, যেখান থেকে আমরা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর, এই ব্যাপারটা শিখতে বলা হয়েছে বা দেখতে বলা হয়েছে, সেই ব্যাপারটা যে আছে সেটাও আজকে আমরা শেষ করব ক্লাসে। আচ্ছা, তো আমরা চলে যাই মূল আলোচনায়। শুরুতেই আসছে হচ্ছে বাংলা ভাষার রূপভেদ। দেখো প্রত্যেকটা ভাষায় আমরা যত ভাষা শুনি বা যত ভাষায় কথা বলি, প্রত্যেকটা ভাষারই থাকে কি একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে। আর হচ্ছে আশেপাশে বা সারা দেশের অঞ্চলের মধ্যে যে মানুষরা থাকেন, তারা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে সেই স্ট্যান্ডার্ড ফর্মটার কিছুটা মানে মডিফাইড রূপে তারা হচ্ছে নিজেদের মধ্যে ওই ভাষায় যোগাযোগ করে থাকেন। যেমন আমাদের দেশের ক্ষেত্রে তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি বারবার বলেছি, এর আগের 2টা ক্লাসে আমি তোমাদের এই প্রমিত ভাষার কথা, তারপর হচ্ছে নিজেদের মধ্যে কথা বলার সময় যে আমরা ভাষা ব্যবহার করি সেটার কথা কিন্তু বলেছি, যে আমরা নর্মালি যখন কথা বলি এক এক অঞ্চলের বা এক এক জায়গার মানুষ কিন্তু আমরা এক এক রকমের ভাষায় কথা বলি, তাই না? এক এক রকমের ভাষা বলতে কি, এক এক রকমের ভাষা বলতে কি বাংলা ভাষা না? ব্যাপারটা কিন্তু এমন না। আমরা সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলতেছি, বা কেউ যে আমরা ভুল বলতেছি এমনটাও না। আঞ্চলিক ভাষা বা নিজেদের মুখের ভাষা মানে যে ভুল, এমনটা কিন্তু না, এটা একটু মাথায় রাখবা। প্রত্যেকটা ভাষারই এই যে বললাম 2 ধরনের রূপ থাকে শুরুতেই, প্রথমেই হচ্ছে যেটা 2 ধরনের রূপ বলবো সেটা থাকে হচ্ছে প্রত্যেকটা ভাষার একটা লেখ্য রূপ থাকে, আরেকটা থাকে হচ্ছে কথ্য রূপ। লেখ্য রূপ আর কথ্য রূপ কি নামেই বোঝা যাওয়ার কথা। লেখ্য রূপ মানে হচ্ছে যে একটা ভাষা আমি কিভাবে লিখি, খাতায় লেখা বলো বা কোনো একটা জায়গায় লেখায় ব্যবহার করা, পত্রিকায় ব্যবহার করা বলো, বা কোনো একটা প্রতিবেদন বা যে কোনো জায়গায় ব্যবহার করা বলো, তাই না? এই লেখার মধ্যে আমি ভাষার যে ব্যবহারটা করি এটাকে বলে হচ্ছে ভাষার লেখ্য রূপ। আর কথ্য রূপ অবশ্যই কথার মধ্যে যে আমি ভাষা ব্যবহার করতেছি এটা হচ্ছে ভাষার কথ্য রূপ, নামেই বোঝা যায়। আচ্ছা, এই যে কথ্য রূপ আর লেখ্য রূপের কথা বলতেছি, এই কথ্য রূপ আর লেখ্য রূপের মধ্যে কিন্তু আবার দুইটা দুইটা করে ভাগ আছে। এগুলো আমরা ছোট ক্লাসে অনেকেই পড়ার কথা, তারপরেও হচ্ছে মোটামুটি এই ব্যাপারগুলা এখানে যেটা করা হচ্ছে যে ঝালাই করে নিচ্ছি, যে আমাদের যেন এই ব্যাপারগুলো মাথায় থাকে, যে কোত্থেকে আসলে প্রমিত ভাষাটা আসতেছে, কেন প্রমিত ভাষা কোথায় ব্যবহার হচ্ছে, এই ব্যাপারগুলো মাথায় রাখার জন্য। দেখো, লেখ্য রূপের আবার হচ্ছে 2টা ফর্ম আছে, 2টা ধরন আছে। একটা হচ্ছে সাধু রূপ, আরেকটা হচ্ছে প্রমিত বা চলিত রূপ। সাধু রূপের কথা অনেকেরই শোনার কথা, তো সাধু রূপের আলোচনাটা আমি আজকে করব না। লেখার ব্যাপারটা তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায়ে আসবে। এর জন্য সাধু রূপের ব্যাপারটা আমি আজকে টোটালি স্কিপ করে যাচ্ছি। শুধু এতটুকু মাথায় রাখো যে সাধু রূপ হচ্ছে বাংলা লেখ্য রীতির একটা রূপ, যেটা হচ্ছে মেইনলি আগের দিনে, মানে বর্তমানে খুব একটা ইউজ হয় না, আগের দিনে হচ্ছে বেশিরভাগ সময় তোমার বিভিন্ন উপন্যাস বা লেখকদের বিভিন্ন রচনার মধ্যে এই ভাষার উদাহরণটা বেশি দেখা যায়। ওই সময় দেখা যেত বিভিন্ন দাপ্তরিক কাজেও এই ভাষার ব্যবহারটা প্রচুর হতো। এখনো দেখবা হয়তো অনেক জায়গায়, কিন্তু খুব একটা প্রচলিত না সাধু ভাষাটা। লেখ্যরূপের একটা ভাগ কিন্তু প্রমিত ভাষা আছে, এটা একটু খেয়াল রাখো। আবার যখন হচ্ছে বাংলা কথ্য রূপের কথায় আসবো, যে আমরা যে মুখে কথা বলি সেটার ভাগগুলা বা সেটার ধরনগুলা কি কি হতে পারে। বাংলা কথ্য রূপের মধ্যে আছে 2টা রূপ। প্রথমত তো একটা আঞ্চলিক রূপ, আরেকটা আছে হচ্ছে প্রমিত বা চলিত রূপ।
নামটা একটু জানো, শুরুতে নাম দেখেই কিন্তু বুঝে যাওয়ার কথা। আঞ্চলিক রূপ বলতে এই যে বললাম যে বিভিন্ন ভাষা, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে সেটা। আর প্রমিত বা চলিত রূপ যেটা, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড একটা ফর্ম। এটা একটু বিস্তারিত জানি আমরা পরের স্লাইডে। দেখো, প্রমিত ভাষার একটা হচ্ছে সংজ্ঞা আমি এখানে রাখার ট্রাই করেছি। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা একবার একটু দেখি। সংজ্ঞাটা এরকম যে প্রমিত ভাষা বলতে একটি ভাষার ওই রূপকে বোঝানো হয় যা একটি নির্দিষ্ট সম্প্রদায়, অঞ্চল বা দেশে মান্য বা আদর্শ হিসেবে গণ্য করা হয়। কথাটা একটু বোঝার চেষ্টা করো। একটি ভাষার ওই রূপকে বোঝায় যেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট সম্প্রদায় বা অঞ্চলের বা দেশের মান্য বা আদর্শ হিসেবে গণ্য করা হয়। আমি কিন্তু বারবার বলতেছি, প্রমিত ভাষার কথা যতবারই আসতেছে আমি কিন্তু তোমাদের বলতেছি যে এই ভাষাটা হচ্ছে বাংলা প্রমিত ভাষা, যেটা সেটা হচ্ছে মূলত বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড গ্রুপ। এই যে আমরা যেমন হচ্ছে তোমার ফিজিক্সের যে এককের বিভিন্ন স্ট্যান্ডার্ড ইউনিট, এসআই একক পড়ি না, যে এরা হচ্ছে স্ট্যান্ডার্ড, এদের উপর ভিত্তি করে আমরা পরিমাপ করব। তেমনি হচ্ছে প্রমিত ভাষাটা হচ্ছে ভাষার একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা আসলে কি জন্য প্রয়োজন হলো? স্ট্যান্ডার্ডটা এই জন্য প্রয়োজন হলো যে তোমাদের দেখো যে আমরা যে সারা দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলি, তো আমাদের সবার মধ্যে কিছু একটা কিন্তু কমন থাকতে হয়। তোমরা কিন্তু এই যে আমি ফিজিক্সের এসআই ইউনিটের কথা বললাম, এসআই এককের কথা বললাম, এসআই এককটা কেন প্রয়োজন হয়েছিল? এসআই এককটা এর জন্য প্রয়োজন হয়েছিল যে একই কাজ আমি করতেছি, বিভিন্ন জায়গার মানুষ, কিন্তু আমরা ব্যবহার করতেছি এক এক ধরনের একক। তো এই জায়গায় কি কি হওয়ার একটা পসিবিলিটি আছে যে কোন একটা কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে যে ওরটা ভুল না আমারটা সঠিক, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তো এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব যদি যেন সৃষ্টি না হয়, বা কারো যেন সত্যি কোনো একটা ভাষা বুঝতে সমস্যা না হয়, এই ব্যাপারটা মোটামুটি এনশিওর করার জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়। ঠিক আছে, তো ভাষার ক্ষেত্রেও সেম। প্রমিত ভাষারীতি বলতে যে শুধু তুমি বাংলা প্রমিত ভাষারীতি বুঝবা এমনটা না। আহ, আমার মতে বিশ্বের সব ভাষার মধ্যেই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড গ্রুপ থাকার কথা। কারণ তুমি হচ্ছে অনেক অঞ্চল বিশিষ্ট কোন একটা দেশের কথা যদি ভাবো, যেমন ধরো ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন স্টেটের মধ্যে তারা কিন্তু সবাই ইংলিশে কথা বলে। তোমরা যদি হচ্ছে কেউ ইংলিশ ড্রামা বা সিরিজ এইসব দেখে যদি অভ্যস্ত থাকো বা জানো, তাছাড়াও হচ্ছে এমনিও জানার কথা যে তখন দেখবা যে বিভিন্ন জায়গার মানুষের বা বিভিন্ন সিনের মানুষের কিন্তু অ্যাকসেন্টটা ডিফারেন্ট। অ্যাকসেন্ট বলতে কি, উচ্চারণ রীতিটা ডিফারেন্ট। তারা দেখা যাচ্ছে যে হয়তো একই কথা বলতেছে কিন্তু ভাষা ব্যবহার করতেছে একটু ভিন্নভাবে। বাংলার ক্ষেত্রেও সেম। তো বিভিন্ন ভাষার ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে প্রমিত ভাষা বা একটা স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে, তো আমি যেহেতু এখন বাংলা ভাষার কথা বলতেছি বা বাংলা ভাষা নিয়ে আলোচনা করতেছি, এর জন্য আমি বাংলার মধ্যেই থাকবো, অত দূরে যাব না। তো প্রমিত ভাষারীতি বলতে কি বুঝলাম? মেইনলি এক কথায় যদি বলতে চাই, সেটা হবে হচ্ছে বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড ফর্ম, বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড বা মান্য বা আদর্শ একটা রূপ, সেটা হচ্ছে প্রমিত ভাষারীতি। প্রমিত ভাষারীতি এই যে শুরুর স্লাইডে যে দেখে আসলাম, আহ ভাষার শুরুতেই হচ্ছে ভাগ আসে হচ্ছে একটা লেখ্য রূপ আর কথ্য রূপ। এই দেখো দুইটার মধ্যেই কিন্তু প্রমিত ভাষারীতি আছে, প্রমিত ভাষা কিন্তু দুইটার মধ্যেই আছে। এর জন্য এখান থেকে এখানে আবার ভাগটা আসছে যে প্রমিত ভাষার দুইটা অংশ বা দুইটা ধরন। একটা হচ্ছে এই কথ্য প্রমিত, আর একটা হচ্ছে লেখ্য প্রমিত। লেখ্য প্রমিত, আচ্ছা, কথ্য প্রমিত ব্যাপারটা কি? কথ্য ভাষা থেকেই বোঝা যায় যে যে প্রমিত ভাষা আমরা কথায় ব্যবহার করব। হুম, যে প্রমিত ভাষাটা বা ভাষার যে প্রমিত রূপটা আমরা কথায় বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করব, সেগুলো হচ্ছে কথ্য প্রমিত রূপ। আর লেখ্য কোনটা? লেখ্য বলতে নামেই বুঝতেছো যে লিখিত রূপে বা লিখিত কোনো কাজে আমরা বাংলা ভাষার যে প্রমিত রূপটা ব্যবহার করি বা সচরাচর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লেখ্য প্রমিত রূপ। কথ্য প্রমিত রূপগুলো আসলে মেইনলি কোথায় ব্যবহার হয়, কই শুনি আমরা? তোমরা নিজেরা যদি একটু চিন্তা করো, আমি কিছু উদাহরণ দিতেছি, এর বাইরে তোমাদের মাথায় কোনো উদাহরণ যদি আসে অবশ্যই তোমরা কমেন্টে লেখো। হুম,
কথ্য প্রমিত রূপ, বাংলা ভাষার কথ্য প্রমিত রূপটা কই কই ব্যবহৃত হয়? ধরো আমার চিন্তায়, আমার মাথায় এই মুহূর্তে যতগুলো আছে সেগুলো বলি বলি এই ধরো যে আমরা যে সংবাদ সংবাদ শুনি টিভিতে বা ইউটিউবে যে কোনো জায়গায় সংবাদ শুনি, তারা খুব স্পষ্ট মার্জিত একটা ভাষায় কথা বলে না? খুবই ভদ্র ভাষা, ভাষার মধ্যে কোনো আঞ্চলিকতা নেই, কোনো টান নেই, ভদ্র মার্জিত একটা ভাষায় কথা বলে না? তো এই যে নিউজ প্রেজেন্টাররা যে কথা বলেন, এটা কিন্তু কথ্য প্রমিত রূপের একটা উদাহরণ। এরপর ধরো আহ কোনো প্রতিবেদন বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময় স্টুডেন্টরা বা যারা প্রেজেন্ট করতেছেন, তারা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় চেষ্টা করে যে প্রমিত ভাষাটা ব্যবহার করতে। এরপর আসে লেখ্য প্রমিত রূপ। প্রমিত রীতির লেখার রূপটা আমরা কই কই দেখি? প্রথমত এখানেও আসবে, আমাদের শুরুতেই আসবে যেটা, সেটা হচ্ছে নিউজ পেপারের ব্যাপারে। পত্রিকায় কিন্তু আমরা সবসময় একদম মার্জিত ভাষায়, শুদ্ধ ভাষায় একটা লেখা দেখি। এর ছাড়া আমরা কই ব্যবহার করি লেখ্য প্রমিত রীতি? আমরা নিজেরা করার ক্ষেত্রে আমরা দেখা যায় যে ধরো কোনো জায়গায় আমি কোনো একটা আবেদনপত্র লিখবো, কারো কাছে অ্যাপ্লিকেশন লিখবো, ইংলিশে অ্যাপ্লিকেশন বলে আমরা যেটাকে, আবেদনপত্র বা কারো কাছে ফর্মাল কোনো লেখার সময় আমরা কিন্তু এই লেখ্য প্রমিত রীতিটা ব্যবহার করি। আচ্ছা, নীলা আপু, সম্ভবত তুমি হচ্ছে জুমে আসো, তুমি একটু চেক করবা যে যারা রিপ্লাই দিচ্ছে তারা ঠিক বলতেছে কিনা। যদিও আমি দেখতেছি, কিন্তু তুমি একটু খেয়াল রেখো। আচ্ছা, বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা, বাহ। আচ্ছা, নিউজ পেপার হবে নাকি? হ্যাঁ, নিউজ পেপার হবে, অবশ্যই হবে। আচ্ছা, লেখ্য প্রমিত রীতি আমরা আর কই ব্যবহার করি? এই এক তো বললাম প্রতিবেদনের কথা, তারপরে বললাম হচ্ছে তোমার কি এই খবরের কাগজ, পত্রিকার কথা। হুম, তারপর ধরো যে কোনো ধরনের আমরা যে আহ অনুষ্ঠান সূচি আমরা প্রকাশ করি যে বা পাঠাই মানুষের কাছে, এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা মেইনলি ফর্মাল সিচুয়েশনে ইউজ করি। ফর্মাল সিচুয়েশন বলতে কি, দাপ্তরিক একটা পরিস্থিতি, ধরো কোনো একটা দপ্তরে যাবে বা অফিসে যাবে, এই জিনিসটা কোনো একটা মাননীয় ব্যক্তির কাছে আমি কোনো একটা জিনিস পাঠাবো বা উপস্থাপন করব, সেই ক্ষেত্রে আমি কিন্তু এই লেখাগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লেখ্য প্রমিত রীতি ব্যবহার করব। হুম, কথ্য প্রমিত রীতি আর লেখ্য প্রমিত রীতি যে এটা কই ইউজ হয় এতক্ষণে বুঝে যাওয়ার কথা, তোমরা নিজেরা তো অবশ্যই একটু একটু ভাববা। আচ্ছা, এরপর আমি একটু দেখি যে কথ্য প্রমিত রীতি আর লেখ্য প্রমিত রীতির মধ্যে আসলে পার্থক্য কোথায়। দুইটাই কিন্তু প্রমিত রীতি, কিন্তু এই দুই রীতির ব্যবহারে বা ভাষার মধ্যে কিন্তু কিঞ্চিত, খুবই অল্প একটু পার্থক্য থাকে। কি ধরনের পার্থক্য? যেমন এখানে হচ্ছে তোমাদের বইয়ে যেটা আমি দেখলাম যে তোমাদের বইয়ে বেশ বড় একটা সুন্দর চার্ট দেওয়া আছে, তো আমি আলাদা করে আর ওটা নিয়ে আসি নাই। তোমাদের যেটা করেছি আমি, যে ওখান থেকে 3টা শব্দ জাস্ট নিয়ে আসছি বোঝানোর জন্য। যেমন ধরো আমরা লেখ্য প্রমিত রীতিতে লেখার মধ্যে কিন্তু অসুবিধা এই শব্দটা ব্যবহার করি। অসুবিধা, তাই না? আমার খুব অসুবিধা হচ্ছে, এখানে এই অসুবিধা দেখা যাচ্ছে, এই ওয়ার্ডটা ব্যবহার করি। কিন্তু কথ্য প্রমিত রীতিতে দেখা যায় যে অসুবিধার পরিবর্তে অনেক সময় অনেকেই অসুবিধে এমনটা ব্যবহার করেন। এটা যে ভুল এমনটা কিন্তু না, জাস্ট মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে এমনটা চলে আসছে। কারোর মুখের ভাষাই কিন্তু ভুল না, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে। একটু পরে আমি এই ব্যাপারটা আরেকটু বিস্তারিত বলবো, কিন্তু তারপরে আমি টাচ দিয়ে যাচ্ছি যে কারো মানে যে কেউ কথা বলতেছে, এই তার মুখের ভাষাটা যে ভুল এমনটা কিন্তু না, কারো অঞ্চলের ভাষা ভুল এমনটা কিন্তু না। এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, মানুষের ভাষাকে অবশ্যই রেসপেক্ট করবা, সে যে ভাষায় যেভাবেই কথা বলুক না কেন। ঠিক আছে, এখন দেখো আরো 2টা ওয়ার্ড রাখছি। একটা হচ্ছে উপর, সেটা হচ্ছে কি কথ্যতে যেটা বলা হয় ওপর বলা হয়ে থাকে, অনেকে ওপর কথাটা ইউজ করে। আবার দেখো ভিতর, লেখ্যতে ভিতর, সেটা আবার কথ্যতে যে হয়ে যায় হচ্ছে ভেতর। এরকম আরো অনেক অনেক ওয়ার্ড আছে। যেমন ধরো মূলা, মূলা মূলা লেখ্য প্রমিত রীতিতে সেটা হচ্ছে অনেকে কথায় বলার সময় মূল বলে। তো কথ্য প্রমিত রীতি যেটা, কথ্য প্রমিত রীতির মূল রূপটা তোমরা
অনেকেই জানার কথা হচ্ছে কলকাতার যে অ্যাকসেন্টটা, কলকাতার কিছু মানুষজন বা আমাদের দেশেও স্পেশালি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা, যাদের ধরো অরিজিনটা কলকাতায়, বা তাদের কেউ কলকাতা থাকেন বা তাদের আসা যাওয়া আছে এমন কিছু একটা, তারা দেখবা যে খুব শুদ্ধ একটা ভাষায় কথা বলে, খুবই মার্জিত, খুবই শুদ্ধ। মানে যে অঞ্চলেই থাকুক না কেন, তাদের কথার মধ্যে কিন্তু অন্যরকম একটা শুদ্ধতা আছে। এটা তোমরা হচ্ছে অনেক মানুষের সাথে যখন মেলামেশা করবা, তোমাদের অবশ্যই এরকম মানুষের সাথে পরিচয় হওয়ার কথা, যে যারা এরকম খুব শুদ্ধ ভাষায় কথা বলে। আমার মনে আছে আমি যখন হচ্ছে ইন্টারে পড়ি, ইন্টারে এক স্যারের কাছে পড়তাম, ম্যাথের একজন স্যার ছিলেন আমাদের। ওই স্যারের হচ্ছে বাড়ি ছিল খুব সম্ভবত কলকাতার কোনো একটা জায়গায়। তো ওই স্যার পড়াশোনা করেছিলেন চিটাগং ইউনিভার্সিটি থেকে, তো আমাদের ওখানে পড়াতেন আর কি। ওই স্যারের ভাষাটা আমার এখনো মনে পড়ে। স্যার এত শুদ্ধ ভাষায় কথা বলতেন, মানে স্যার যে বকা দিতেন আমাদের মাঝে মধ্যে বা রাগ করতেন, সেই বকা রাগ গুলা পর্যন্ত উনি হচ্ছে দেখাতেন হচ্ছে একেবারেই শুদ্ধ ভাষায়। মানে মাঝে মধ্যে হাসি পেত, কিন্তু মানে ব্যাপারটা আমার এখনো মনে দাগ কেটে আছে যে এইভাবে একটা মানুষ এত সুন্দর করে কথা বলতো। ঠিক আছে। তো এই যে প্রমিত রীতি, প্রমিত রীতির কি বললাম যে কথ্য প্রমিত রীতির আমরা একটা রূপ দেখতে পারবো। এই যে তোমার এই উম কলকাতার মানুষজন যারা আছে তারা দেখা যায় যে নর্মালি এটা ইউজ করে। হুম। বা আরেকটা যেটা বললাম যে ফর্মাল সিচুয়েশনে থাকলে আমরাও হয়তো ইউজ করি, যেমন আমি এখন ধরো তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, যতটা সম্ভব আমি প্রমিত রীতিতে কথা বলার চেষ্টা করতেছি। তারপরেও দেখা যায় কিছুটা আঞ্চলিকতার টান চলে আসে। এটা সবারই হয়, খুবই স্বাভাবিক। কিন্তু এরকম একটা ফর্মাল সিচুয়েশনে যখন কেউ থাকে, তখন দেখা যায় যে মোটামুটি একটা কথ্য প্রমিত রীতির একটা রূপ তার মধ্যে মোটামুটি চলেই আসে। তোমাদের ক্ষেত্রেও সেটাই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, আঞ্চলিক ভাষারীতি ব্যাপারটা কি। শুরুতে তো দেখলাম প্রমিত রীতি বা স্ট্যান্ডার্ডটা কি। আঞ্চলিক ভাষারীতিটা কি? আঞ্চলিক ভাষারীতি যেটা আমি বারবার বলে আসতেছি সেটা হচ্ছে যে অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য বা রূপ বৈচিত্র্য পরিলক্ষিত হয় বা দেখা যায় অঞ্চল ভেদে। অঞ্চল ভেদে বলতে কি, বাংলাদেশের সাথে ইন্ডিয়া বা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা এমনটা কিন্তু না। বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে হতে পারে, বা একটা জেলার বিভিন্ন জায়গার মধ্যে হতে পারে। হুম। এই যে যেমন ধরো আহ ঢাকার মানুষের কথা বলার টোন বা তারা যে শব্দগুলো ব্যবহার করে, নোয়াখালী কিংবা চিটাগাং বা টাঙ্গাইল বা বগুড়া এইসব জেলার মানুষ কিন্তু সেম ভাবে কথা বলে না। তোমরা অনেক জায়গায় শোনার কথা, তোমাদের হচ্ছে যদি কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ এসব এলাকায় থাকেন, তোমাদের তো অবশ্যই জানার কথা। আর এছাড়াও এখন যেহেতু হচ্ছে মিডিয়া ব্যাপারটা অনেক বেশি সুদূর প্রসারী হয়ে গেছে, সবাই সবকিছু মোটামুটি জানে। তো দেখা যাবে যে তোমরা হচ্ছে কোনো সিরিজ বা নাটক এসব যদি দেখো, এসব নাটকেও দেখা যায় কিন্তু যে তারা বিভিন্ন জায়গার পরিবেশটা উপস্থাপন করার জন্য এই ভাষাগুলোর ব্যবহারটা করে, ওই পরিস্থিতিটা বোঝানোর জন্য যে ওইখানের মানুষগুলো আসলে কেমন, তারা কিভাবে কথা বলে। এই ব্যাপারগুলো দেখানোর জন্য কিন্তু নাটকে, স্পেশালি নাটকে বা সিনেমায় এই ব্যাপারগুলো কিন্তু খুবই হচ্ছে সূক্ষ্মভাবে ব্যবহার করে। তো আঞ্চলিক ভাষারীতি ব্যাপারটা কি জন্য আসছে? আঞ্চলিক ভাষারীতির মধ্যে এই যে যেটা বললাম যে একই কথা বিভিন্ন জেলায় কিন্তু বা বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু বিভিন্ন ভাবে বা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে বলতে পারে। যেমন ধরো এখানে আমি উদাহরণ হিসেবে একটা শব্দ রেখেছি। প্রমিত শব্দতে আমরা যে শব্দটাকে বলি ছেলে। হুম। ছেলে, ছেলে বাচ্চা। হুম। প্রমিত শব্দতে এই ছেলে শব্দটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে বলা হয়। দেখো এখানে আমি কয়েকটা উদাহরণ রেখেছি। যেমন ধরো খুলনা, যশোর, বরিশাল এইসব জায়গায় ছেলে শব্দটাকে সচরাচর মুখে মুখে ছাওয়াল বলা হয়। ঠিক আছে। নোয়াখালী, নোয়াখালী এলাকায় দেখা যায় বলা হয় হুত। বগুড়া এলাকায় দেখা যায় বলা হয় এটাকে বেটা ছইল। সিলেটে বলা হয় পুয়া, চট্টগ্রামে পোয়া, ফরিদপুর, ঢাকা এসব জায়গায় বলা হয় পোলা, ময়মনসিংহ জেলায় পুত, রংপুরে চ্যাংড়া। এই ধরনের দেখো বিভিন্ন জায়গায় কিন্তু একই শব্দটা বিভিন্ন ভাবে বলা হচ্ছে, মনের ভাব প্রকাশের উদ্দেশ্যটা কিন্তু সেম। আবার দেখবা যে বিভিন্ন জায়গার তোমার এই আঞ্চলিক ভাষারীতি ও আঞ্চলিক শব্দ দেখা যাবে বিভিন্ন জায়গায় মিলে যাইতে পারে। আচ্ছা,
তো আঞ্চলিক ভাষারীতি যে শুরুতেই আমি একটু আগে একটা কথা বলতেছিলাম যে কোনো একটা ভাষা কেউ একজন আঞ্চলিক রীতিতে ব্যবহার করতেছে বা কথা বলতেছে, এর মানে কি এই যে সে ভুল? এটা কিন্তু এর মানে এটা না যে সে ভুল। প্রমিত রীতিটা যে জন্য আনা হয়েছে আমি বলতেছি যে এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা কেন প্রয়োজন হলো? যে বিভিন্ন সিচুয়েশনে দেখা যাবে যে তোমার সাথে, ধরো তুমি একটা ঢাকার একটা ছেলে বা মেয়ে, আমি ধরো ঢাকার আশেপাশের একটা এরিয়ার ছেলে বা মেয়ে, আমার সাথে যদি একজন নোয়াখালী বা চিটাগাং এরিয়ার কোনো একজন এসে কথা বলে, ধরো তার ভাষায়, সে যে জায়গায় থাকে সেই জায়গার ভাষায় এসে কথা বলতেছে, তো দেখা যাবে যে আমি তার কথার কিন্তু অনেক কিছুই বুঝতে পারবো না। তো আমরা যে এই যে ভাষা বা কথা বলি বা যোগাযোগ করি, এই ভাষায় কথা বলা বা যোগাযোগের আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা একজনের মনের ভাব আরেকজন বুঝতে পারবো, তাই না? কিন্তু এই যে দুইটা মানুষ দুইজনই বাংলা ভাষায় কথা বলতেছে, কিন্তু একজন আরেকজনের ভাষা বুঝতে পারতেছে না, একজন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারতেছে না, মনের ভাব ঠিকভাবে পাস হচ্ছে না। তো এখানে কি আসলে ভাষা ভাষা বা যোগাযোগের উদ্দেশ্যটা আসলে রক্ষিত হলো? এটা কিন্তু হলো না, বরঞ্চ বলা যায় যে ক্ষুণ্ণ হলো, যদিও দুইজনের একজনও ভুল না। তো এই সমস্যাটা এড়ানোর জন্য একটা আদর্শ রূপ কিন্তু আসলে দরকার হয়। আদর্শ রূপ দরকার কি জন্য? ধরো আহ কেউ একজন কোন একটা এলাকায় থাকে, ধরো ঢাকার না, ধরো বলি নোয়াখালীর কোন একটা এলাকায় থাকে। তো নোয়াখালীর এলাকায় থাকে এই লোক হচ্ছে ঢাকায় আসলেন থাকার জন্য, কিছু বছর কিছু সময় সে হচ্ছে এখানে থাকবেন। তো উনি যে এলাকায় আসছেন সেই এলাকায়, ধরো তার এলাকায় কোনো একটা সমস্যা আছে, ধরো তার এলাকায় পরিষ্কার পানি আসে না, বা তার এলাকায় হচ্ছে আহ রাস্তাঘাট অনেক ভাঙা। তো উনি যেটা করলেন যে তার এই সমস্যাটা জানিয়ে ওই এলাকার যে প্রশাসক বা হায়ার অথরিটি, তার কাছে একটা আবেদনপত্র লিখবেন বা তার সাথে কথা বলবেন। তো এই ক্ষেত্রে উনি যদি তোমার এই নিজের নোয়াখালী ভাষায় সেই আবেদনপত্রটা লিখেন বা কথা বলেন, ঢাকার যিনি প্রশাসক আছেন খুব সম্ভাবনা খুবই কম যে উনি তার কথাটা আসলে বুঝবেন, তাই না? তোমরা নিজেরাই চিন্তা করে দেখো যে নাটকের মধ্যে বা কোনো একটা মুভিতে আমরা যখন এই ভাষাগুলো শুনি, হুট করে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি না, তাই না? বুঝতে কিন্তু পারি না। হাসি, হাসতে থাকি যে অ্যাকসেন্ট শুনে হাসি পাচ্ছে বা কিছু একটা, যদিও এটা একটা ভুল, এটা কখনোই করা উচিত না। ধরো অ্যাকসেন্ট শুনে হাসাহাসি করতেছি বা কিছু একটা, কিন্তু আমরা কিন্তু অনেক কথাই বুঝতে পারি না। তো এই ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রেই সমান, আর সব ক্ষেত্রেই সমান সত্য। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা এড়ানোর জন্যই একটা আদর্শ রীতি বা একটা প্রমিত ভাষার আসলে প্রয়োজন। আঞ্চলিক ভাষারীতিটা তোমার আহ মানুষ ধরো জন্মের পর থেকে মোটামুটি সে আয়ত্ত করা শিখে যায়। আমার আশেপাশের মানুষজন যেভাবে যে ভাষায় কথা বলছে, আমি কিন্তু সেখান থেকে সেভাবে সেই ভাষায় কথা বলা শিখবো, তাই না? ওই অ্যাকসেন্টটা, বিভিন্ন অঞ্চলের যে টানটা, সেটা কিন্তু তার জন্মের পর থেকেই আস্তে আস্তে শুনতে শুনতে আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে শুনতে চলে আসে। তো এই যে টানটা চলে আসে, এই টানটা কিন্তু সে যে অঞ্চল থেকে আসছে, তার যে ঐতিহ্য, সে যে হচ্ছে ঐতিহ্যটা বহন করে, সেটার কিন্তু একটা চিহ্ন বলতে পারো। হুম। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, প্রমিত ভাষারীতির ব্যাপারটা আসলে আহ এত বেশি বিস্তৃত হয়ে গেছে, এই ব্যাপারটা অনেক বেশি ব্যবহার হয় বা প্রয়োজনও হয়, আসলে নিজের প্রয়োজনের তাগিদেই মানুষ দেখা যাচ্ছে যে প্রমিত ভাষারীতির ব্যবহারটা বাড়িয়ে দিচ্ছে বা শেখার চেষ্টা করতেছে। তো এটার জন্য যেটা হচ্ছে যে মানুষ নিজের এই আঞ্চলিক ভাষার বা আঞ্চলিকতা ব্যাপারটাকে কিন্তু ভুলে যাচ্ছে। দেখো, এম, আমাদের দেশে হচ্ছে সবাই বাংলায় কথা বললেও এই যে সবার যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষার যে রূপ, এগুলো কিন্তু সবই আমাদের সম্পদ, সবই আমাদের ঐতিহ্যের অংশ। এই আমাদের ঐতিহ্যগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই না? এই ব্যাপারটা তোমাদের পড়ার বাইরের একটু মনে হলে হতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো জানা আসলে জরুরি। কি জন্য জরুরি? দেখো, একটা দেশের ঐতিহ্য কিন্তু ওই দেশের সম্পদ। যতই তুমি আস্তে আস্তে এই ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যেতে থাকবে, আমাদের কিন্তু সম্পদ, বৈচিত্র্য, এই ব্যাপারগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে।
ঠিক আছে, এই ব্যাপারগুলো অবশ্যই তোমরা একটু বোঝার চেষ্টা করবে, কারণ তোমরা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছ। তোমরা যত আস্তে আস্তে হচ্ছে আর একটু বড় হবে বা ধরো বিভিন্ন ভার্সিটি লেভেলে যাবে বা কলেজ লেভেলে উঠবে যখন, তখন দেখা যাবে যে তোমার নিজের এরিয়ার মানুষদের বাইরে তুমি বাইরের এরিয়ার মানুষদের সাথে মিশতেছো। বাইরের এরিয়া বলতে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এসে তোমার সাথে মিশবে বা একই সাথে তোমরা থাকবা, পড়াশোনা করবা। তো এই যে মানুষের মধ্যে এই বৈচিত্র্য ব্যাপারগুলা, এই বৈচিত্র্যগুলো কিন্তু বলতেছি আমি যে তারা এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। কিন্তু এই বৈচিত্র্যগুলো আস্তে আস্তে কিন্তু যে কারণেই হোক কমে যাচ্ছে, কমে যাওয়ার উপক্রম। কি জন্য কমে যাচ্ছে? একটা কারণ আমি বললাম যে এই যে প্রমিত রীতিটা মানুষ বাধ্য হয়ে হোক বা যে জন্যই হোক, কানে শুনতে ভালো লাগে বা যাই হোক, প্রমিত রীতিটা মানুষ নিজের আঞ্চলিকতাটাকে বাদ দিয়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করতেছে। আমরা কিন্তু কখনোই নিজের গোড়া বা নিজের শিকড়টাকে বাদ দিয়ে তারপরে নতুন একটা কিছু আয়ত্ত করার চেষ্টা করব না। কি জন্য করব না? এই যে বলতেছি, আমাদের যে শিকড়টা, এটা কিন্তু হচ্ছে আমাদের ঐতিহ্য। হুম। প্রমিত রীতির পরিবর্তে তোমার এই আঞ্চলিক রীতিটা কমে যাওয়ার বা অনেকটা বিলুপ্ত হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে আমরা হাসি ঠাট্টা করি। আমরা কিন্তু অনেকেই আছি যে বিভিন্ন মানুষের অ্যাকসেন্ট শুনলে, তাদের কথার টান শুনলে হাসাহাসি করি যে কিভাবে কথা বলে, এগুলো কি বলে, কি কিছু বোঝা যায় না, তাই না? বলি না এটা? বিভিন্ন ধরো বিভিন্ন নাটকে বা টেলিফিল্মে বা সিনেমাতেও দেখা যায় যে অনেকটা হচ্ছে ব্যঙ্গাত্মক করেই কিন্তু এই ব্যাপারগুলো উপস্থাপন করা হয়, অনেক ক্ষেত্রেই এমনটা করা হয়। তো এই যে আমি বললাম যে যখনই তুমি কোনো একটা জিনিস নিয়ে বারবার ব্যঙ্গ করতে থাকবা, তখনই কিন্তু ওই সংস্কৃতিটা যার মধ্যে আছে তার মনে কিন্তু একটা দাগ কাটতে থাকবে যে এই জিনিসটা হয়তো ভালো না, এর জন্য সবাই ব্যঙ্গ করতেছে। তো সে কি করতে থাকবে? সে তার ওই সংস্কৃতিটা থেকে সরে আসতে থাকবে। দেখো, দেশটা যেহেতু আমাদের, তো দেশের সংস্কৃতি রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের, তাই না? তো তোমাদের অবশ্যই, তোমরা যেহেতু বড় হচ্ছ, বললাম যে সামনে তোমরা আরো বিভিন্ন জেলার মানুষের সাথে তোমাদের মেলামেশা হবে, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ হবে। তোমরা কিন্তু কখনোই কোনোভাবেই ভুলেও কোনো মানুষের আঞ্চলিকতা নিয়ে বা তার সংস্কৃতি নিয়ে কখনোই তোমরা ব্যঙ্গ বা ঠাট্টা করবে না। কি জন্য করবা না? এই যে তার এই স্বকীয়তা, তার এই যে ভিন্নতা, সে যে জিনিসগুলো, যে কথাগুলো ব্যবহার করতেছে, যে শব্দগুলো ব্যবহার করতেছে, এগুলা কিন্তু এই দেশের সংস্কৃতির অংশ। এই যে তুমি একটা ছোট্ট ঠাট্টা করতেছো, তোমার কিন্তু মনে হতে পারে যে এই ঠাট্টাটা, এটা তো একটা হার্মলেস ঠাট্টা, এটা তেমন কিছু না, এটা এত রাগ করার কি আছে। কিন্তু এই যে বললাম যে তার মনে দাগ কেটে যায়। তো এই মনে দাগ কাটতে কাটতে কিন্তু এই সংস্কৃতির এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বা নাই হয়ে যাইতেছে। এটা মোটেও ভালো কিছু না। আচ্ছা, এরপরে আমরা তো এইটুকুর মধ্যে মোটামুটি দেখে নিলাম যে এই প্রমিত রীতি কি, আঞ্চলিক ভাষা রীতি কি, তাই না? আশা করি যে তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি তাও কোনো সমস্যা থাকে তোমরা একটু হচ্ছে কমেন্টে বলো, তোমাদের মিল আপু একটু সলভ করে দেওয়ার ট্রাই করবে। আর তারপরেও প্রয়োজন হলে আমি তো ট্রাই করবোই। আচ্ছা, কি ব্যাপার, বের হয়ে গেল কি? আছে কি নাকি বের হয়ে গেছে? দেখো তো, জুমটা কি আছে? আমি বের হয়ে গেছি, কেন জন্য দেখাচ্ছে? মিটিং তো রানিং। আচ্ছা। হুম হুম। আচ্ছা, তো দেখলাম আমরা যে প্রমিত ভাষারীতি আর আঞ্চলিক ভাষারীতিটা কি। নেক্সট অধ্যায়ে যায় আমরা আবার পড়বো হচ্ছে এই প্রমিত ভাষারীতি আর সাধু ভাষা, যেটা বললাম যে লেখ্যরীতি, লেখার মধ্যে কিভাবে আসে সেই ব্যাপারটা কিন্তু আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টার মানে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে গিয়ে পড়বো। আচ্ছা, আজকে এর পরের আমরা পড়বো হচ্ছে, শুরুতেই বললাম যে উচ্চারণের ব্যাপারটা এখানে কিছু আছে। প্রমিত ভাষারীতিতে আমরা যখন কথা বলতে যাই, আমাদের কিন্তু কথা বলার সময় উচ্চারণের ব্যাপারটা খুব খুব স্পষ্টভাবে লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে? কেন লক্ষ্য রাখতে হয়? কোন একটা ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে কিছুটা এদিক সেদিক করি, তখনই ওই শব্দটা দেখা যায় যে অন্যরকম ভাবে শোনা যায় বা অন্যরকম কিছু একটা মনে হয়, তাই না? তো এর জন্যই 335, এর জন্যই প্রমিত ভাষারীতি যখন আমরা বলতেছি,
প্রমিত ভাষারীতি শব্দটার কথাটার অর্থই কিন্তু হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম মানে অবশ্যই এখানে সবকিছু যা থাকবে সেটা হচ্ছে আমরা একটা পারফেক্ট একটা অবস্থায় আনার ট্রাই করব। আচ্ছা একটু দেখো তো, লেখাগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, মানে বোঝা যায় তো, পড়ার মতো বোঝা যায় না? ওকে। হুম হুম। বেশি কম লাগে? আচ্ছা। আচ্ছা, তো তোমাদের হচ্ছে এই কবিতাটা যে 2 বিঘা জমি, কবিতাটার লেখক কে ছিলেন? কবিতা, আরে এটা একটা কাজ হয়েছে। সি 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 2 বিঘা জমি কবিতাটার লেখক কে ছিলেন? লেখক ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতায় মেনলি কি বলা হয়েছে? এই কবিতায় বলা হয়েছে হচ্ছে যে, মানে যে চিত্রটা মেনলি দেখানো হয়েছে সেটা একটু বলি। এখানে দেখানো হয়েছে যে আহ সমাজের উচ্চ শ্রেণীর বা সামন্ত সমাজ, সামন্ত শ্রেণী যারা, তারা আসলে কিভাবে ধীরে ধীরে একটা নিম্ন শ্রেণীর মানুষকে ধীরে ধীরে সর্বশান্ত করে ফেলে, মানে সবকিছু হারায় যেতে বাধ্য করে, সবকিছু নিয়ে যায় তার থেকে। সেই চিত্রটাই মূলত হচ্ছে এই কবিতাটায় দেখানো হয়েছে। হ্যাঁ, কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। তোমরা হচ্ছে তোমাদের যেহেতু ক্লাস এই পর্যন্ত, মানে স্কুলে অনেকটাই আগে যাওয়ার কথা, তো আশা করি তোমরা একবার হলেও পড়ছো কবিতাটা। তো আমি এখান থেকে তোমাদের এই উচ্চারণের ব্যাপারগুলো একটু বুঝার বা দেখার একটু ট্রাই করব। এটা হচ্ছে তোমাদের আগের অধ্যায়ে ছিল, আগের অধ্যায়টা ছিল মেইনলি হচ্ছে উচ্চারণ রিলেটেড। তো এই অধ্যায়ে এসে আমাদের চ্যাপ্টারের নামটা যদিও হচ্ছে উচ্চারণ দিয়েছে, যে শব্দ, প্রমিত শব্দ ও বাক্যের উচ্চারণ, কিন্তু এখানে কিন্তু উচ্চারণের ব্যাপারটা রাখেনি। মেইনলি তারা রেখেছে যে প্রমিত আর আহ আঞ্চলিক ভাষার যে রূপান্তরটা সে ব্যাপারটা রেখেছে। তো এখানে একটুখানি কবিতা কেটে গেছে। তো যতটুক থেকে আছে 2 বিঘা জমি, সেখান থেকে আমরা একটু উচ্চারণগুলো দেখার চেষ্টা করি, বা আগের গুলো আমি এখান থেকে বলতে পারি। না, এখান থেকেই দেখাই। আচ্ছা, একটু দেখো, এই যে প্রমিত রীতিতে আমাদের একটা কবিতা পড়তে দিয়েছে। হুম, কবিতাটা পড়ার সময় আমাদের অবশ্যই, আমরা যে আগের চ্যাপ্টারে আমরা তোমাদের এই স্বরধ্বনির যে উচ্চারণগুলো শিখলাম, যে স্বরধ্বনিগুলো আসলে কিভাবে উচ্চারিত হয়, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আমি তোমাদের কিছু বেসিক ধারণা দিয়েছিলাম, আজকে হচ্ছে আরেকটু বলবো। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবা। কি কথা সেটা? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি, প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারিত হয় বা লেখা হয়, আমরা লিখি যখন, তার সাথে যদি এক্সট্রা কোনো কার দেওয়া না থাকে, সেখানে অবশ্যই একটা অ যুক্ত থাকে, অধ্বনি যুক্ত থাকে। কেমন অধ্বনি যুক্ত থাকে এটা একটু দেখাই তোমাদের। কি আছে তো? হ্যাঁ আছে, বাহ। যেমন ধরো, এখান থেকে আমি একটা শব্দ নিলাম জগৎ, জগতে নিলাম না, আচ্ছা জগতেই নিলাম, এখানে যেহেতু আছে। জগতে শব্দটাকে যখন আমি ভাঙবো বা ভেঙে উচ্চারণ কিভাবে করতেছি সেটা আমি দেখাবো, সেটা কেমন হয়। লেখাটা একটু দেখো, জগতের শুরুতে কি আছে? একটা জ ধ্বনি আছে, নিচে হসন্ত দেওয়া মানে হচ্ছে ওটা একটা ধ্বনি, সেটার সাথে আছে একটা অ, তাই না? আমি কিন্তু বললাম যে যখনই কোনো একটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে কোনো একটা শব্দ আমরা উচ্চারণ করব, ওইটার সাথে যদি কোনো কার না থাকে, দেখো জগতের জয়ের সাথে কিন্তু কোনো কার নেই, যেহেতু নাই, এর জন্য অবশ্যই এর সাথে একটা অ ধ্বনি আছে। ঠিক আছে, সেম ভাবে জর পরে কি আছে আমাদের গ, তার মানে গ ধ্বনি, মানে গ হসন্ত প্লাস অকার, আর লাস্টে আছে হচ্ছে তে, ত এ। আশা করি ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছো যে ধ্বনি আসলে কিভাবে বিশ্লেষণ করতে হয়। বুঝতে না পারলে অবশ্যই একটু বলবা। আচ্ছা, এখানে দেখো, যতটুকু আমি নিয়েছি এটুকুর মধ্যে একটু তোমাদের উচ্চারণের ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করি, কারণ আমি কিন্তু শুরুতেই বললাম যে আমরা যে উচ্চারণের বিভিন্ন নিয়মগুলো যখন পড়েছি,
স্বরধ্বনির বা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের নিয়মগুলো যখন পড়েছি, আমরা কিন্তু বিশাল একটা আলোচনা পড়েছি যে প্রত্যেকটা ধ্বনি কিভাবে উচ্চারিত হয়, প্রত্যেকটা ধ্বনির উচ্চারণ কিভাবে আসে, এই ব্যাপারগুলো কিন্তু একটা বিশাল বিশদ আলোচনা করেছি। কিন্তু তোমাদের যদি হচ্ছে আমি এই বিশদ আলোচনাটা করতে যাই, তোমরা দেখা যাবে যে অনেকেই হয়তো পড়তে চাইবে না বা ভালো লাগবে না, যে ভাই এই বইয়ে নাই কি জন্য এত কিছু বলতেছে। তো অত কিছু আমি যাব না, যতটুকু তোমাদের দরকার শুধু ততটুকুতেই হচ্ছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড পেজ থেকে আমি তোমাদের নিয়েছি মূলত। দেখো, এখানে একটা শব্দ আছে দেড়ে, পরে মাস দেড়ে। দেড়ে মানে কি, দেড় দেড় মাস পরে আর কি, পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, পড়িল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এই দুইটা লাইনের অর্থটা কি, লাইনের অর্থটা একটু বুঝে বুঝে যায় তাহলে হচ্ছে কবিতাটা একটু মজা লাগবে আর কি। যে মাস দেড়েক পর বা দেড় মাস পর কি হলো, যে যে লোকটা এখানে মানে নিজের অবস্থা বর্ণনা করতেছিলেন, একজন গরিব দরিদ্র লোক। শুরুর দিকে যে কাহিনীটা আসছে যে কোন একটা এলাকায় এই দরিদ্র লোকের বাস, তার মাত্র 2 বিঘা জমি আছে। সেখান থেকে হচ্ছে এই কবিতাটার নাম আসছে 2 বিঘা জমি। তো এখানে যেটা হয়েছে যে সে যে এলাকায় বাস করে, সেই এলাকায় একজন সামন্ত প্রভু আছে বা জমিদার আছে বলতে পারো। যে ওই জমিদার উনি কি করছেন, উনি হচ্ছে ওই লোকের বা আশেপাশের সমস্ত জায়গা উনি নিয়ে নিছে বা কিনে নিছে বা দখল করে নিছে যাই বলো। তো দখল করে নেওয়ার পরে শুধু বাকি আছে এই যে এই লোকটা, যে লোকটা এই কবিতায় কথক বা যিনি উপস্থাপন করতেছেন বা বলতেছেন, এখানে কিন্তু লেখককে বুঝাচ্ছি না, এখানে হচ্ছে যিনি, যার কথায় বা যার ভাষায় এই কবিতাটা উপস্থাপিত হচ্ছে। তো এই কথক যে, ওনার আর মাত্র 2 বিঘা জমি বাকি আছে, ওই 2 বিঘা জমি ছাড়া তার আর কিচ্ছু বাকি নেই। তো যখন ওই জমিদার তার কাছে বলে যে এই 2 বিঘা জমি যদি আমাকে দিয়ে দাও, আমি আমার বাগানটা আর একটু প্রশস্ত করতে পারি। শুরুতে হতো এভাবেই অ্যাপ্রোচ করে, কাইন্ড অফ লাইক মুরগি ধরা, তাই না? অনেকটা তোমরা মানে এই ভাষাগুলোর সাথে একটু বেশি পরিচিত হবা। তো তখন এই লোকটা বলে যে হুজুর ক্ষমা করবেন, এই 2 বিঘা জমি ছাড়া আমার তো আর কিছু নাই। তো তখন ওই জমিদার যেটা করে, সে হচ্ছে হাসে যে আমি আচ্ছা দেখবনি তুমি কিভাবে এই জমিটা হচ্ছে আটকে রাখো। জাস্ট আমি কবিতাটার মূল ভাবটা বলতেছি। তো তারপরে একটা সিন আসে এরকম যে মাস দেড়েক পর শেষ পর্যন্ত মিথ্যা ডিক্রির একটা পত্র দিয়ে তাকে, ওই লোকটাকে বা কথককে এই জমি থেকে উৎখাত করা হয় বা বের করে দেওয়া হয়। এখানে দেখো, এখানে আমি মেইনলি যে জিনিস দেখানোর জন্য তোমাদের হচ্ছে আহ লাইনটা মার্ক করলাম, দেখো একটা শব্দ আছে দের। দের শব্দটা আমরা কিন্তু অনেকে হচ্ছে দেড় বলে উচ্চারণ করি। কিসের আওয়াজ হয় ভাই? দের শব্দটা আমরা কিন্তু অনেক সময় হচ্ছে অনেকে দেড় বলে উচ্চারণ করি, তাই না? 1.5 সের, 1.5 কিলো। কিন্তু আমাদের এই যে আমি বললাম যে যখনই আমি কোনো একটা দাপ্তরিক পরিস্থিতিতে বা আহ, কোন একটা ফর্মাল সিচুয়েশনে আমি কথা বলতে যাব বা উপস্থাপন করতে যাব, তখন কিন্তু আমার একদম শুদ্ধ রূপ যেটা সেটা জানতে হবে বা সেই রূপে কথা বলতে হবে। তো এটার উচ্চারণটা দেড় হবে না। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের যে এই ধ্বনিটার উচ্চারণ, যে এই ধ্বনির উচ্চারণ অনেক সময় এর মতো হয়, আবার অনেক সময় হয় হচ্ছে এর মতো, তাই না? এই দের, এই যে দের কথাটা আছে এখানে, এই ধ্বনির উচ্চারণ কিন্তু এর মতোই হবে। তোমাদের মনে একটা ব্যাপার এখন আসতে পারে যে আপু এত কিছু কিভাবে মনে রাখবো, এত তো আসলে রুল দিয়েও বোঝানো সম্ভব না বা নিয়ম দিয়েও বোঝানো সম্ভব না। তো এই ক্ষেত্রে তোমাদের মূলত যেটা করতে হবে যে 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 জিনিসগুলো রুল দিয়ে জানা সম্ভব সেগুলো তো জানবাই, তার পাশাপাশি তোমরা হচ্ছে নিজেদের মতো করে চর্চা করবা বা শুনবা যে আসলে মানুষ কিভাবে কথা বলে প্রমিত ভাষায়। তো আস্তে আস্তে ওই জিনিসটা তোমার মাথায় গ্রো করতে থাকবে যে আসলে এটা শুদ্ধ উচ্চারণটা এটা। তো আমি যতটুকু সম্ভব সেটা আমি বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এক তো বললাম এই দেরের কথা। এই লাইনটা খুব বিখ্যাত একটা লাইন, আমরা ছোটবেলায় হচ্ছে এটা দিয়ে ভাব সম্প্রসারণ করতাম। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই যে কাঙালের শব্দটা আছে, এই শব্দটাকে কিন্তু অনেকে কাঙ্গাল বলবে, কিন্তু এটা কিন্তু কাঙ্গাল না, কাঙাল। দেখো শুধু ওটা উচ্চারিত হয়েছে। ইভেন এই যে ও কথাটা বললাম, এই অক্ষরটা যে, এই বর্ণ, এই বর্ণটাও কিন্তু সবাই ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এই বর্ণটার সঠিক নাম হচ্ছে ও, অনেকটা এরকম রস্য উ অন্তস্থ অ ওকার, এখানে একটা চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু মানে কি? নাসিক্য হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা বর্ণ যেটা সবাই ভুল করে, এটা অনেকে কি বলে, ইও বলে, তাই না? কিন্তু এটা কিন্তু উচ্চারণ আসলে ইও না, এটার শুদ্ধ নাম হচ্ছে নিয়। এখানেও একটা চন্দ্রবিন্দু আছে, নাসিক্য ধ্বনি যেহেতু। এগুলোর কথা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা বর্গের, যে আমরা যে বলি যে 5টা বর্গ আছে আমাদের, তাই না? স্পর্শধ্বনি 25টা স্পর্শধ্বনি, এর মধ্যে 5টা বর্গে ভাগ করা হয়েছে। 5টা বর্গের যে প্রত্যেক বর্গের শেষ ধ্বনিগুলা ম, নিয়, দন্ত ন, মূর্ধন্য, তারপর ম, এই ধ্বনিগুলা কিন্তু হচ্ছে তোমার কি নাসিক্য ধ্বনি। কি জন্য নাসিক্য ধ্বনি? কারণ এগুলো উচ্চারণ করার সময় আমাদের বাতাসটা নাক দিয়ে বের হয়ে আসে। আর ও আর নিয়র উচ্চারণটা হচ্ছে এরকম হয় আর কি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দু বিঘার পরিবর্তে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে এই যে লোকটাকে বাইরে বের করে দেওয়া হলো, তখন সে নিজেকে মনে মনে সান্ত্বনা দিচ্ছিল এটা বলে যে আহ, আমাকে এই 2 বিঘা জমি থেকে বের করে দেওয়া হয়েছে তো কি, সারা দুনিয়াটা তো পড়ে আছে, তো ভগবান হয়তো আমাকে এই 2 বিঘা জমির পরিবর্তে সারা দুনিয়াটাই দিয়ে দিছে। কারণ কি, তার এখন কোনো যাওয়ার জায়গা নেই, তো সে বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় যায়, ভব ঘুরে যেটা ঘুরতে পারে। এটা হচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলেছে। সন্ন্যাসী বেশে, এই যে সন্ন্যাসী, সন্ন্যাসী শব্দটা আমরা যখন উচ্চারণ করি আমরা কিন্তু বলি সন্ন্যাসী, মানে শটা স বলে উচ্চারণ করি। কিন্তু দেখো ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যে প্রথম ধ্বনি কোন একটা শব্দের প্রথম ধ্বনিতে যদি একটা অযুক্ত থাকে, আর তার পরের ধ্বনিতে যদি একটা জ ফলা থাকে, সেই ক্ষেত্রে ওই যে শুরুর অযুক্ত ধ্বনিটা, সেটার উচ্চারণ হয় হচ্ছে ও এর মতো। একটু টাফ মনে হচ্ছে, তাই না? দাঁড়াও, আমি তোমাদের হচ্ছে একটা এক্সাম্পল দিই। যেমন ধরো, এটাকে আমরা কি বলি? এই যে এই শব্দটা আমরা কিন্তু বলি অন্য, অন্ন বলি, তাই না? অন্ন। কিন্তু আসলে কিন্তু শব্দটার উচ্চারণ অন্ন হবে না, শব্দটার উচ্চারণ কি হবে? অন্য। অন্য কি জন্য হবে? এই যে বললাম, কোন শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, তারপরে যদি একটা জ ফলা থাকে, এই জ ফলার জন্য ওই অধ্বনিটার উচ্চারণ কিন্তু ও এর মতো হবে। সেম ভাবে এই অ এর পরে যদি ক্ষীয় থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই অধ্বনিটার উচ্চারণ হচ্ছে ও এর মতো হয়ে যায়। আচ্ছা, সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। এই কথাটার অর্থ কি? এই যে 2 বিঘার পরিবর্তে সে সারা বিশ্ব পেয়ে গেল, সেটার জন্য সে কি করেছে, যে সাধু বেশে, যেহেতু তার যাওয়ার জায়গা নেই, কি করবে সে? সাধুর মতো বা ভবঘুরের মতো সে বিভিন্ন দেশে দেশে ঘুরে ফিরতে লাগলো। ঘুরে ঘুরে সে যেটা করলো, যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার সে মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলো। আচ্ছা, ভূ ধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, এই যে ভ্রমি, ভর ফলা, কোন একটা শব্দে যখন হচ্ছে এরকম একটা র ফলা থাকে, ওই র ফলা আর সাথে অধ্বনি যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে যেটা হয়, এই র ফলাওয়ালা যে আমার এই ধ্বনিটা, এটার উচ্চারণ কিন্তু ও এর মতো আসে। এটা কিন্তু ভ্রমি না, ভ্রমি। ভ্রমিটা আমি কিভাবে বলতাম? ধরো, এটা আমি ভাঙলে আমি কি পাবো? ভ্রমিটাকে ভ প্লাস অ প্লাস র, তাই না? এখানে একটা অধ্বনি কিন্তু আছে, অধ্বনিটা লেখার প্রয়োজন নেই, ভ আর র লিখলেই চলে যায়। ফ্র আর হচ্ছে ম প্লাস রস্বই,
তো এই ক্ষেত্রে যেটা হয়, ভ ধ্বনির আমি যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু এখানে একটা অ অলরেডি আসতেছে, তাই না? কিন্তু এটার সাথে এই যে একটা রফলা আসতেছে, আবার এই ময়ের সাথে পরে একটা হ্রস্ব ইকার আছে, এই দুইটার জন্য যেটা হয়, এই ভ্রমির উচ্চারণ, এই অটা যেটা, এটা হয়ে যায় ও এর মতো। তো তখন আমি আর ভ্রমি উচ্চারণ না করে ভ্রমি উচ্চারণ করি, কাইন্ড অফ এটা। তো তোমাদের অনেক সময় যেটা হতে পারে যে শব্দের উচ্চারণ লিখতে আসতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তোমাদের বইয়ে আমি দেখেছি যে কিছু কিছু শব্দের আহ কি বলে স্বরধ্বনির উচ্চারণটা লেখার কথা লেখা আছে কিছু একটা কিছু জায়গায়। তো তোমাদের, আমি এই যে বললাম যে শব্দের উচ্চারণ ব্যাপারটা কিন্তু খুব ভাস্ট একটা আলোচনা। তো এই আলোচনা হুট করে আমি তোমাদের একটা ক্লাসে শেষ করা সম্ভব না। তো আমি যেটা করব মেইনলি তোমাদের বিভিন্ন ক্লাসে, সব ক্লাসগুলোতে ছোট ছোট করে এই আলোচনাগুলো কিছু কিছু করে রাখার চেষ্টা করব, যে কিভাবে আসলে শব্দগুলোর উচ্চারণ করতে হয়। আচ্ছা, এই যে সে বিভিন্ন জায়গায় ঘুরলো, বিভিন্ন জায়গায় ঘোরার পরে এখানে আরেকটা কথা আসলো, যে তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। এই যে শত জায়গায় শত শত জায়গায় আমি ঘুরলাম, ভ্রমণ করলাম, তারপরেও সারাদিন সারা রাতে আমি আমার ওই 2 বিঘা জমির কথা কোনোভাবেই ভুলতে পারি না। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। এইটুকু কথাতে আসলে কি বলা হয়েছে? এটুকু বলা হয়েছে যে যে সে সারা দেশ ঘুরেছে, সারা দুনিয়া ঘুরেছে, ঘুরে এত কিছু দেখলো, এত এত আহ, দৃশ্য সে উপভোগ করলো। এরপরেও 15-16 বছরের মধ্যে কেটে গেছে। তো এই 15-16 বছর কেটে যাওয়ার পর তার খুব মনে ইচ্ছা হলো যে আমার যে সেই 2 বিঘা জমি ছিল, সেই 2 বিঘা জমি আমি 2 বিঘা জমিতে আমি ফেরত যাব, বা আবার আমি অন্তত একবার একটু দেখতে যাব যে ওখানে আসলে কি অবস্থা। কিন্তু তার মুখে, তার মাথায় তখন একটা ব্যাপারই ঘুরতেছিল, যে হায়রে জমি, যদিও তুমি আমার, কিন্তু তারপরেও তুমি যখন যার হাতে তখন তার হিসেবে আচরণ করো। সেখান থেকে এই যে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, এই যে ধিক ধিক শতধিক, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে অব্যয়। এগুলা কিন্তু তোমরা পরবর্তী লেকচারে তোমাদের কিছু শব্দের শ্রেণীর একটা চ্যাপ্টার আছে, সেখানে আমি তোমাদের এগুলো পড়াবো। তো এগুলো একটু মাথায় রাখবা। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। যখন হচ্ছে তুমি দরিদ্র মাতা ছিলা, মানে আমার কাছে ছিলা, তখন তো আমার কিছু ছিল না, সেই সময় তুমি যেটা করতা যে তুমি তোমার আঁচল ভরে ফল ফুল শাক পাতা এগুলা রাখতা, এগুলাতে ভরপুর থাকতা। তারপর কি বলতেছে, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। এটা আসলে কোন রূপটা দেখাচ্ছে? এই যে আমি তোমাদের শুরুতে বললাম যে জমিদার যখন এই লোকটার 2 বিঘা ভূমি বা 2 বিঘা জমি নিয়ে যাওয়ার কথা বলতেছিল, তো 2 বিঘা জমি সে কি জন্য নিয়ে যেতে চাচ্ছিল? নিয়ে যেতে চাচ্ছিল এই জন্য যে সে চাচ্ছে কি, যে এই লোকের এই 2 বিঘা জমি নিয়ে সে তার হচ্ছে বাগানটা প্রসারিত করবে। তো এই বাগানটার নতুন রূপটা আসলে দেখতে কেমন হয়েছে সেটার জন্য এই কথাটা এখানে বলা হয়েছে, যে 5 রঙা পাতা অঞ্চলে গাথা, 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, মানে সে ফুল পাতা দিয়ে একদম সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। অথচ সে যখন এই লোকের কাছে ছিল তখন কিন্তু দরিদ্র হওয়া সত্ত্বেও সে সবসময় এই ফুল ফল এসবের পরিবর্তে শাকসবজি শাক পাতা এই ব্যাপারগুলো তার মধ্যে থাকতো, এই জিনিসগুলো ফলন হতো। আচ্ছা, আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। আচ্ছা, এই যে রাক্ষসী শব্দটা, আমরা ক্ষীয়, এই বর্ণটাকে তোমরা কি বলো? অনেকে বলে যুক্ত খ, অনেকে বলে যুক্ত খ, অনেকে বলে হচ্ছে ক্ষীয়। এই যে তোমাদের আঞ্চলিকতার যে টানটা, এই ব্যাপারটা কিন্তু সবসময় থাকবে, কিন্তু তারপরে এই প্রমিত ব্যাপারটা কিন্তু আসলে জানাটা জরুরি। কেন জরুরি সেটা আমি আগেই বলেছি। তো ক্ষীয় যে অক্ষরটা বা বর্ণটা, এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে, ছোটবেলায় এগুলো পড়ার কথা, ক আর মূর্ধন্য স। অনেকে বলে পেট কাটা মূর্ধন্য স, মোটেও না, এটার নাম জাস্ট মূর্ধন্য স।
ক আর মূর্ধন্য স। কিন্তু ক্ষীয় শব্দটা আমরা যখন উচ্চারণ করি সেটার মধ্যে কিন্তু এই মূর্ধন্য স্বর এই ব্যাপারটা আসে না, মানে উচ্চারণের মধ্যে আসে না আর কি। ক্ষীয় শব্দটার উচ্চারণ তাহলে কিভাবে আসে, বা বর্ণটার উচ্চারণ? ধরো একটা আমি শব্দ লিখি ক্ষয়, বা হচ্ছে ধরো ক্ষতি। দেখো আমি মুখে কিভাবে উচ্চারণ করতেছি এই শব্দগুলা, ক্ষয়, ক্ষতি। তার মানে কি, যখন ক্ষীয় কোন একটা শব্দের শুরুতে থাকে তখন তার উচ্চারণ সরাসরি শুধু নর্মাল আমরা যে খ বলি ক খ, ওই খ এর মতো উচ্চারণ হয়। ক্ষয়ের উচ্চারণ, ক্ষয় যেটা, এটার উচ্চারণ হবে অনেকটা এরকম ক্ষয়। ক্ষতির উচ্চারণ খ তি, ক্ষতি। রসইকার আছে এর জন্য খ ওকার আসবে, ঠিক আছে? এটা কিন্তু একটু আগেই বলছি। কিন্তু এখানে দেখো রাক্ষসী শব্দটা, যে রাক্ষসী শব্দটার মধ্যে ক্ষীয়টা আছে কিন্তু হচ্ছে শব্দের মাঝখানে। তো শব্দের মাঝখানে থাকার কারণে ক্ষীয়র উচ্চারণ তখন আর শুধু এই ক্ষয়ের মতো হবে না, তখন এটার উচ্চারণ কিরকম হবে, এরকম হবে, রাক্ষসী। রাক্ষসী, আল্লাহ হ্যান্ডরাইটিং এর কি অবস্থা! রাক্ষসী মানে যখন হচ্ছে ক্ষীয়টা কোনো একটা শব্দের মাঝখানে থাকে, মাঝখানে থাকে মানে শুরুতে না থাকে, তখন সেটার উচ্চারণটা এরকম হয় ক খ, ক খ, এরকম আসে একটা উচ্চারণ। ঠিক আছে, শুধু সরাসরি খ আসে না, রাখ খো শি এরকম আসবে। আচ্ছা, আর একটু একটু দ্রুত আগাই। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছে ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই, ক্ষুধা হরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এইটুকু লাইনের মর্মার্থ অনেকটা এরকম যে তুমি যখন গরিব ছিলে, মানে এই 2 বিঘা জমি যে তাকে বলা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি যখন গরিব ছিলে তখন এই ফুল ফল এসব নিয়ে তুমি গর্ব করতে না, তখন তুমি কি করতে, যে কল্যাণময়ী ছিলে। তো তোমার মাঝে যার আশ্রয় তাকে হচ্ছে তুমি শাকসবজি খাদ্য দিয়ে ভরায় রাখতে। কিন্তু তুমি এখন যেটা করতেছো যে ফুল ফলে সেজে হাসতেছো, কিন্তু তুমি সেই যে আগের সাজে ছিলা যখন, মানে ওই শাকসবজি ফলমূল যখন দিতা তখন ছিল তুমি মেইনলি দেবী, কিন্তু আজ তুমি হয়ে গেছো দাসী। কারণ কি, তুমি এখন মেইনলি অন্যকে হচ্ছে এই ফুল ফল দিয়ে জাস্ট সৌরভ বিলানোর জন্য তুমি এমন রূপ ধারণ করেছো। জাস্ট এতটা, এটা হচ্ছে বলা হয়েছে মোটামুটি তাকে ব্যঙ্গ করে আর কি। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। দেখো এইটুকু কথার অর্থ কি, যে এই যে সে এটা দেখে ভাবতেছিল যে জমি তুমি আগে এমন ছিলা, দেবী ছিলা, কিন্তু তুমি এখন হয়ে গেছো দাসী। তো এদিক ওদিক দেখতে দেখতে তার তার চোখে পড়লো সেই আগের আম গাছটা। আগে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা তার চোখে পড়লো। তো সেই সেই আম গাছ দেখে তার যেটা হলো, যে চোখের জলে তার মনের ব্যথাটা আসলে কিছুটা শান্ত হলো, আর তার ছোটবেলার কথাটা মনে পড়তে থাকলো। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। এইটুকুতে যেটা করা হয়েছে, যে এখানে যে কবিতার কথক যে বা যিনি বলছেন কবিতাটা, তিনি হচ্ছে তার ছোটবেলার কিছু স্মৃতি এখানে উপস্থাপন করেছেন। যে জ্যৈষ্ঠের রাত্রে যখন হচ্ছে বৃষ্টি হতো, কালবৈশাখী ঝড় হতো, সবাই হচ্ছে দৌড়াদৌড়ি করতো, সে দৌড়াদৌড়ি করতো কি করার জন্য, এই গাছের আম কুড়ানোর জন্য। তারপর হচ্ছে পাঠশালা পালাতো, বা এই দিনগুলো তার সে কি আর ফিরে পাবে কিনা সেগুলো হচ্ছে সে এখানে চিন্তা করেছে। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। আচ্ছা, হঠাৎ কি হলো, এই যে এত কিছু যখন সে চিন্তা করতেছিল, সে হচ্ছে স্মৃতি বিজড়িত এই ব্যাপারগুলো তার মাথায় যখন আসতেছিল, তখন হঠাৎ
বাতাস এসে ওই গাছের শাখা দুলালো, সেখান থেকে ওই গাছ থেকে 2টা আম এই লোকটার কোলের কাছে এসে পড়ে। হ্যাঁ, তখন তার মনে হলো হ্যাঁ এই ভূমি হয়তো আমাকে চিনতে পেরেছে, চিনতে পেরে সে আমাকে 2টো আম দিল। আচ্ছা, হেনকালে হায় যমদূত প্রায়, কোথা থেকে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কি বললো যে এই মুহূর্তে একজন মালি কোন জায়গা থেকে যেন দৌড়ে আসলো, দৌড়ে এসে কি করলো যে তাকে গালাগালি করতে লাগলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারই কলরব। এখানে বলা হয়েছে যে আমাকে তার সবই দিয়েছি, তার জন্য আমি এত সবকিছু বিসর্জন করেছি, কিন্তু এই যে মাত্র 2টা ফল, এর জন্য কিনা এত কলরব করা হচ্ছে, এত বকাবকি, এত গালাগালি। আচ্ছা, চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ, শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পরিষদ দলে, বলে তার শতগুণ। এই যে এই লোকটা, এই মালিটা হচ্ছে কি করলো, গালাগালি করে এই কচ্ছপকে হচ্ছে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে কই নিয়ে গেছে, যে যে জমিদার, সেই জমিদারের কাছে নিয়ে গেছে, যে দেখেন এই লোকটা হচ্ছে এরকম ফল চুরি করতেছিল। তো ওই সময় ওই লোক যে জমিদার বা বাবু, সে ছিপ হাতে মাছ ধরতেছিলেন। ছিপ কি, বড়শির মতো যে জিনিসটা দিয়ে মাছ ধরে। সাথে হচ্ছে তার ছিল কারা, তার পরিষদ, মানে যাদের সাথে বসে সে অফিস পরিচালনা করেন, দপ্তর পরিচালনা করেন, এই লোকগুলোর সাথে ছিল। তো এই বাবু এই মালির কাছে এই দোষের বিবরণ শুনে খুব রাগারাগি করেন। তো রাগারাগি করে সে হচ্ছে বলতে থাকেন যে মেরে খুন করে ফেলবো, এই যে মারিয়া করিব খুন, মেরে খুন করে ফেলবো। কিন্তু বাবু যত রাগারাগি করে, তার যে পরিষদের সদস্যরা, তারা কিন্তু আরো বেশি রেগে আরো কয়েক গুণ বারে বারে ওই জিনিসটা বলতে থাকে। আচ্ছা, আমি কহিলাম শুধু 2টি আম, ভিখ মাগে মহাশয়। এই কথাটার মানে কি, শুধু 2টি আম, ভিখ মানে কি, ভিখ মানে হচ্ছে ভিক্ষা। হুম, মাগি মহাশয় এটার মানে হচ্ছে ভিক্ষা চাইছি জনাব। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। তো এই যে বাবু বা জমিদার যার কথা বলা হচ্ছে, সে কি বলতেছে যে তুমি ভাই সাধু বেশে, একটা তো পাকা চোর। হুম, আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এখানে মূলত তোমার এই পুরো কবিতাটার একটা মূল কথা এই একটা লাইনে বুঝিয়ে দিয়েছে, যে আমি শুনে জাস্ট চোখের জলে বা চোখের পানিতে হাসলাম, এটা ভেবে যে তুমি যে কিনা আমার জমিটা দখল করে নিয়েছো, সেই কিনা আজ হচ্ছে সাধু হলে, মহারাজ বেশে সাধু, আর যার কিনা আসলে এই জমিটা, সে কিনা আজ চোর বলে আখ্যায়িত হচ্ছে। আচ্ছা, তো এখানে আমি তোমাদের কিছু শব্দ একটু স্কিপ করে গিয়েছি। যেমন ধরো, হয়ে গেল, এই যে এই শব্দগুলো যখন উচ্চারণ করি, এই শব্দটা আমরা স্বর সাথে যে একটা ম ধ্বনি আছে, আমি কিন্তু একবার কি বলেছিলাম একদম শুরুতে, আমি বারবার রিপিট করতেছি যে যখনই তোমার কোনো শব্দের সাথে একটা নাসিক্য ধ্বনি থাকবে, তখনই ওই শব্দের মধ্যে একটা নাকি একটা টান আসবে। আর ওই শব্দের উচ্চারণ যদি কখনো তোমাদের লেখার প্রয়োজন হয় বা লিখতে যাও, তখন কিন্তু অবশ্যই উচ্চারণের মধ্যে তোমার চন্দ্রবিন্দু দিয়ে লিখতে হবে। স্মরণেটা যদি হচ্ছে এভাবে লিখতে যাও, তাহলে হচ্ছে স্বর সাথে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, বা তালব্য স দিয়ে যদি লিখতে হয় সেক্ষেত্রেও একটা চন্দ্রবিন্দু দিতে হবে। চন্দ্রবিন্দু কি জন্য, এই যে বললাম যে ম যেহেতু আছে একটা নাসিক্য ধ্বনি, তো নাসিক্য ধ্বনি সহ যে কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে তোমার এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এই ছিল তোমাদের কবিতাটা। এই দেখো আখি জলে এই শব্দটা যে আছে, এই ক্ষেত্রেও কিন্তু তোমার সেম জিনিসটাই মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে এরপরে আসে হচ্ছে এই ফেরা যে গল্পটা, এটা ফেরা গল্পটার অল্প একটু জিনিস আমি তোমাদের দেখিয়ে দিব, আর বাকিটা তোমাদের মেইনলি থাকবে হচ্ছে বাড়ির কাজ। আমি মুখে বলে দিতেছি, বাড়ির কাজটা আমি স্লাইডে লিখিনি, জাস্ট হচ্ছে মুখে বলে দিতেছি, তোমরা এই জিনিসটা করে এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সাথে সাবমিট করবা।
এটা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনেই আছে, তারপরেও আমি আলাদা করে কয়েকটা লাইন একটু দেখিয়ে দিব। দেখো এই চ্যাপ্টারটা তোমাদের, আমি শুরুতেই যেটা বললাম যে যদিও এখানে বলা শব্দ ও বাক্যের উচ্চারণ, এটা কিন্তু মেইনলি উচ্চারণ রিলেটেড চ্যাপ্টার না, মেইনলি এটা হচ্ছে তোমাদের কি আঞ্চলিক আর প্রমিত ভাষার মধ্যে যে পার্থক্য সে রিলেটেড চ্যাপ্টার। তো এখানে দেখো এই যে আমাদের ফেরা গল্পটা, এই ফেরা গল্পটা হচ্ছে আহ দক্ষিণবঙ্গের একটা অঞ্চলের ভাষায় রচিত। হুম। তো এই অঞ্চলের ভাষায় তোমার দেখি একটু ভাষার রূপটা আসলে কেমন হয়। এই গল্পটার প্রথম লাইনই যেটা দেখাচ্ছে যে আমি যুদ্ধে গিলাম কেন। দেখো আমি ঠিক আছে, আমি সবসময় আমি হিসেবেই ব্যবহার হয়, যুদ্ধে এটাও প্রমিত, গিলাম কেন, এই দুইটা শব্দের প্রমিত রূপ কি হবে? গিলাম। দেখো আমরা যখন এটাকে প্রমিত বা শুদ্ধ ভাষায় বা মার্জিত ভাষায় বলতে যাই, তখন সেটাকে বলি আমরা কি গেলাম। আর কেন, কেনটা যদিও উচ্চারণটা ঠিক আছে, কিন্তু এখানে বানানটাতে কিন্তু একটু সমস্যা আছে। কেন লেখার সময় আমরা কি লিখি? ক একার দিয়ে লিখি। আচ্ছা, দক্ষিণবঙ্গের লোকের কথা এখানে কিন্তু বলে দিয়েছে যে এই যে আমাদের আহ এই গল্পটা, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের একটা এলাকার গল্প। সামান্য যে একটা টান থেকে সেই টানের সঙ্গে বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করলো। আমি যুদ্ধে গিলাম কেন, আমি যুদ্ধে গেলাম কেন, বা পায়ের বুটটা তখন ছাড়েনি, হাঁটুর উপরে সেটা চেপে ধরে ডান হাতে রাইফেলের গায়ে হাত বুলোতে বুলোতে সে আর একবার কেন যুদ্ধে গিয়েছিল সেটা ভেবে দেখার চেষ্টা করে। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে গল্পের যে মূল চরিত্র আলেফ নামে একজন মুক্তিযোদ্ধা, তার কথা বলা হয়েছে। এই যে ফেরা গল্পটা আমাদের, এই ফেরা গল্পটাতে কিন্তু মূলত দেখানো হয়েছে যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই যে যারা আসলে যুদ্ধ করেছেন তারা মোটামুটি কেমন ফিল করতেছিলেন, যখন দেশটা স্বাধীন হলো কেমন ফিল করতেছিলেন, আপনজনদের কাছে যারা ফেরত যাচ্ছেন বা যারা নিজের পরিচিত কাউকে, খুব কাছের কাউকে হারিয়েছেন, তারা কেমন ফিল করতেছিলেন বা তাদের অনুভূতি ওই সময় কেমন ছিল, সেই ব্যাপারগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে এইটুকু অংশে হচ্ছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানে এই যে আমি যুদ্ধে গেলাম কেন, এই ব্যাপারটা যে আসলো এখানে হচ্ছে আলেফ নামে একজন মুক্তিযোদ্ধা, উনি কি হয়েছে যে মুক্তিযুদ্ধ শেষে সে বাড়ি ফিরেছেন, নিজের মায়ের কাছে, নিজের স্ত্রীর কাছে বাড়িতে ফিরেছেন। তো ওই সময়ের একটা কাহিনী এই জায়গায় নিয়ে আসা হয়েছে। দেখো সে যেটা হয়েছে যে গল্পের শুরুতেই ওই দিনের বিকালেই হচ্ছে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, হাসপাতাল থেকে চলে আসতেছে। তো ওই সময় তার একজন বন্ধু, আমিন যার নাম, ওই আমিন বন্ধুটা হচ্ছে কি হয়, হাসপাতালেই সে মারা যায়, গুলি লেগেছিল, ডান পা কেটে ফেলতে হয়েছিল ওই আমিনের। তো আমিনের ডান পা কেটে ফেলার পর 3 দিনের মধ্যে তার সমস্ত শরীর পচে যায়, যার জন্য আমিন মারা যায়। তো এরপর যেটা হয় যে এই আলেফ ছেলেটা, যে বা আলেফ মুক্তিযোদ্ধা যিনি, ইনি কি হয় নিজের বাড়িতে চলে আসেন, নিজের বাড়িতে চলে আসে নিঃশব্দে সে দরজায় ধাক্কা না দিয়ে মা বলে ডাক দেয়। তো তখন যেটা হয়, আলিফের মা দরজায় এই ডাক শুনে, কড়া নাড়া বা মা ডাকটা শুনে সে হচ্ছে উত্তর দেয়, আলেফ রে, উরে আমার বাপ রে, এতদিন কনে ছিলি বাপ। দেখো আমরা যখন প্রমিত রীতিতে এই ভাষাটা বা এই লাইনটা বলতে যাব, তখন আমরা কিভাবে বলবো বা লিখবো, তখন কিন্তু এই রে কথাটা আর আমাদের আসবে না, শুধু আলেফ, উড়ে যেটা ওরে হতে পারে বা ওগো হতে পারে, আমার ঠিক আছে বাপ রে, বাবা, ওরে আমার বাবা, এতদিন কনে, কনের পরিবর্তে আসবে কি কোথায়, ছিলিটা থাকবে, আবার বাপের পরিবর্তে আসবে কি বাবা, এতদিন কোথায় ছিলি বাবা, আমি ফিরে আইসি মা, বেঁচে ছিলি তালি, সেখান থেকে কি হবে, আমি ফিরে ঠিক আছে, আইসি মানে কি এসেছি। তোমরা এটা পড়তে পড়তেই নিজেদের হচ্ছে বুঝতে পারার কথা যে এই জিনিসটার অর্থ হচ্ছে, এই শব্দটার অর্থ এমন। এখানে তোমাদের যে ভাষাটা ব্যবহার করে করা হয়েছে এটা কিন্তু অনেকটাই প্রমিত। তো তোমাদের হচ্ছে এখানে ভয় পাওয়ার কিছু নাই, দেখা যাবে যে নিজেরাই বুঝবা যে আসলে এই শব্দটার অর্থ এমন। আমি তাও কিছুটা অংশ তোমাদের
শেষ করে দিচ্ছি। আমি ফিরে এসেছি মা, বেঁচে ছিলে তাহলে, তোর জন্যই মরিনি, মানে তোর জন্য মরিনি বা মারা যায়নি, তোর জন্যই বাঁচিয়ে আছি বাপ, মানে তোর জন্য বা তোমার জন্য বেঁচে আছি বাবা। ভালো করিছো, করিছো মানে কি, করেছো। তারপরে কুয়াশা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে যায় আলেফ, আলেফের হাসিটা আবছা আবছা তার মা দেখতে পায়। ভালো ছিলি আলেফ, ভালো ছিলে আলেফ। মা বলে হ, হ মানে কি, হ্যাঁ। কিছু হয়নি তো তোর। দেখো এই লাইনটা কিন্তু তাদের উচ্চারণে হয়তো আমি যেভাবে বললাম এইভাবে বলবে, কিন্তু লেখার মধ্যে কিন্তু তারা হচ্ছে মোটামুটি প্রমিত ভাষাই লিখেছে। তুমি যেভাবে উচ্চারণ করবা সেটাই হচ্ছে আসল উচ্চারণ। আচ্ছা, এখানে আর কি আঞ্চলিক লাইন আছে? এই যে দেখো, কিছু হয়নি, লোক আইছিল আমার খোঁজ নিতি, এটার মানে কি, লোক আইছিল মানে কি এসেছিল, আমার খোঁজ নীতি মানে কি নিতে। একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে, মানে একদিন মিলিটারি এলো বা আসলো গ্রামে আগুন দিতে বা আগুন লাগাতে। আগুন দিয়েছে মানে আগুন দিয়েছে, হ আগুন দিয়েছে, সব বাড়ি পোড়ায় দিয়েছে। দেখো একটা জিনিস একটু খেয়াল করো, এই যে দক্ষিণবঙ্গের বা দক্ষিণাঞ্চলের যে ভাষাটা এখানে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু অন্তস্থ অ বা এ, এই ব্যাপারটার পরিবর্তে তারা কিন্তু রস্বইটা খুব বেশি ব্যবহার করে। যেমন হচ্ছে গেলাম, সেটাকে আমরা শুরুতে কি পড়লাম, গিলাম। দিছে বা দিয়েছে, সেটাকে আমরা কি পড়ছি, দিয়েছে। সব বাড়ি পোড়ায় দিয়েছে। কয় শ্যামরা আমার বাড়ি আসছে তোর খোঁজ নিলে অনেক, মানে হচ্ছে কয়েকটা ছেলে আমার বাসায় এসে, আমার বাড়িতে আসে মানে হচ্ছে এসে, তোর মানে তোমার বা তোর খোঁজ নিল অনেক। তুমি কি বললে, আগুনে গা পোড়াতে লাগলো, সে কি আগুন, তোরে কব আলেফ, শ্যামরা কটা আমারে কয় ও বুড়ি, আলেফ কনে। এই যে কয়েকটা ছেলে আসছিল তারা কি বলে যে ও বুড়ি আলেফ কোথায়। আমি বললাম আলেফের খোঁজ জানে কিরা, মানে কি আলেফের খোঁজ কে জানে। আমি মরিতেছি নিজের জ্বালায়, মানে আমি নিজের জ্বালায় মারা যাচ্ছি। সে কোয়ানে মরিতেছে, আমি তার কি জানি। তো সে কোথায় মারা যাচ্ছে বা সে কোথায় আছে সেটা আমি কিন্তু জানি না। আচ্ছা, এই যে এরপর থেকে এখানে কিন্তু আমি অলমোস্ট হাফ এর মতো তোমাদের বলেই দিছি যে এখানে কতটুকু কি বলা হয়েছে। তো এই দেখো, এরপরে যে পুরো কাহিনীটা এইভাবেই আসছে, কাহিনীর সংক্ষিপ্তও আমি তোমাদের বলে দিয়েছি। তো তোমাদের মেইনলি এখন যেটা কাজ হবে, এই যে ঠিক বলিছো, এখান থেকে গল্পের বাকি অংশ পর্যন্ত, গল্পের বাকি অংশে যে কয়টা আঞ্চলিক ভাষার বাক্য আছে সেই কয়টা তুমি খুঁজে বের করবা। যে কয়টা আছে প্রত্যেকটা খুঁজে বের করবা, বের করে এই আঞ্চলিক বাক্যগুলোর প্রমিত রূপ তুমি খাতায় লিখবা। লিখে সেই খাতাটার ছবি বা সেই পেজটার ছবি তুমি কি করবা, তোমাদের যে হোমওয়ার্ক সাবমিটের অপশনটা থাকে পরীক্ষায়, সেখানে হচ্ছে সাবমিট করবা। এটাই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। আচ্ছা, আজকের ক্লাসটা মনে হয় ভালোই একটু লেন্দি হয়ে গেল। মাঝখানে অনেক কথা বলা ছাড়া আসলে উপায় নেই, অনেক কিছুই নইলে তোমরা বুঝতে পারবা না, এর জন্য অনেক কিছু আসলে একটু বাড়ায় চাড়ায় একটু বর্ণনা করে বলা লাগে। তারপরে আমি চেষ্টা করেছি যে যতটুকু প্রয়োজন তোমাদের সেটুক যেন অবশ্যই থাকে, এর বাইরে যতটুকু না হলেই না। ঠিক আছে, তো আজকে আর দেরি না করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে লেকচার নোট 3টা কি আজকে পাবো না কালকে। এটা কালকে পাবা। তোমাদের হচ্ছে লেকচার নোট 2, যেহেতু আমি একটা কবিতা একটা বাকি রাখা ছিল, এর জন্য ওইটা আমি হচ্ছে দিই নাই আগে। তো লেকচার নোট 2 আর 3 এই দুইটাই তোমরা হচ্ছে পেয়ে যাবা। আজকে পাবা না, এটা কালকে পেয়ে যাবা আর কি। আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আশা করি তোমরা হচ্ছে পুরো ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, তাও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা, বা নেক্সট ক্লাসেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই পরীক্ষা টরীক্ষা দিও, ভালো মতো পড়ো, পড়াগুলো একটু দেখো। এখানেই শেষ করতেছি আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসের জন্য সবাইকে অবশ্যই স্বাগতম রইলো, সবাই ক্লাস করো ঠিক মতো। তো আল্লাহ হাফেজ।